তিনটে যে নিউ ক্রিমিনাল ল কার্যকরী হয়েছে এবং যে সমস্ত মেজর চেঞ্জেসগুলো আপনারা দেখতে পাবেন সেগুলো আপনাদের জানা উচিত। আপনারা জানেন যে 1 জুলাই একটা ঐতিহাসিক ডেট হয়ে গেল। এই দিন থেকে পুরো দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পুরো বদলে গেল। আইপিসি সিআরপিসি এভিডেন্সকে রিপ্লেস করছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষী অধিনিয়ম। 10টি পয়েন্টের মাধ্যমে আমরা কি কি চেঞ্জেস হয়েছে সেগুলো একবার দেখে নিই। সবার প্রথমে এটা বলি, এখানে হোম মিনিস্ট্রি এটা বলেছে যে এখন সিআরপিসিকে রিপ্লেস করছে বিএনএসএস। তারা কি করেছে, প্রতিটা জিনিসের টাইমলাইন ফিক্সড করে দিয়েছে। আপনারা দেখবেন যে অমিত স্যার একবার এই পয়েন্টের উপর গুরুত্ব দিয়েছেন যে এবার দেশে শুধুমাত্র সুবিচার পাওয়া যাবে সেটা নয়, সেটা পাওয়া যাবে টাইমলি ম্যানারে। আপনারা দেখেছেন যে এক একটা কেস বছরের পর বছর চলে যাচ্ছে, কোনোটা 10 বছর, কোনোটা 20 বছর, তারও বেশি। সেই প্রবলেম এখন শেষ হয়ে যাচ্ছে। তো এখানে বেসিক্যালি কি লেখা আছে, ক্রিমিনাল জাজমেন্ট 45 দিনের মধ্যে বলতে হবে। যদি আজ কেসে শুনানি হয় তাহলে তার 45 দিনের মধ্যে কোর্টকে সিদ্ধান্ত শোনাতে হবে। চার্জেস ফ্রেম করতে হবে 60 দিনের মধ্যে। চার্জেস ফ্রেম মানে কি, যখন এফআইআর লেখা হয় তারপর পুলিশ ইনভেস্টিগেশন করে তারপর আপনার চার্জশিট ফাইল করা হয়। চার্জশিট ফাইল করার পর পুলিশ চার্জশিট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়। ম্যাজিস্ট্রেট ফার্স্ট হিয়ারিং করে, তারপর এটা ডিসাইড করে যে কোন সেকশন বা কোন ধারায় সেটার শুনানি চলবে। এটাকে বলে চার্জেস ফ্রেম করা। তাহলে এখন চার্জেস ফ্রেম করার টাইমও বেঁধে দেওয়া হয়েছে 60 ডেজ, 60 দিন। তার সাথে সাথে আনা হয়েছে উইটনেস প্রোটেকশন স্কিম। ইন্ডিয়াতে আপনি দেখতে পাবেন যে অনেক সময় উইটনেসরা নিজেদের সাক্ষী পাল্টে দেয়, তাই উইটনেসকে প্রোটেকশন দেওয়া, সেফটি প্রোভাইড করা যাতে কি জাস্টিস দিতে কোনো প্রবলেম না হয় সেই ব্যাপারেও ক্রিমিনাল লয়ে বলা আছে। ইন্ডিয়াতে যে সমস্ত সেক্সুয়াল অফেন্সের ব্যাপারে পড়েন, তো যে মেডিকেল প্র্যাকটিশনার মেডিকেল এক্সামিন করে, যেমন রেপ ভিকটিমদের, সেক্সুয়াল অফেন্সের ভিকটিমদের, তার রিপোর্টও আপনাকে 7 ডেজের মধ্যে দিতে হবে। এর সাথে সাথে ভিকটিমকে পুরো আপডেট দিতে হবে যে এফআইআর লেখানোর পর এফআইআরটার কি হলো, ইনভেস্টিগেশন কতটা এগোলো, এফআইআর পর পুলিশ অপরাধীকে অ্যারেস্ট করেছে কিনা, কি কি ডেভেলপমেন্ট হয়েছে। তো ইনভেস্টিগেশনের পুরো আপডেট 90 দিনের ভিতর আপনাকে দিতে হবে। এই সমস্ত আলাদা আলাদা টাইমলাইন কেন করা হয়েছে, যাতে কি প্রতিটা জিনিস একটা টাইমলি ম্যানারে হয়। এফআইআর এর পর পুলিশ যাতে ইনভেস্টিগেশন টাইমলি ম্যানারে করে, চার্জশিট যাতে টাইমলি ম্যানারে ফাইল করা হয়, কোর্টের শুনানি যাতে টাইমলি ম্যানারে হয়, তবেই তো শুনানি টাইমলি হবে। সবচেয়ে বড় চেঞ্জ, রেপ ভিকটিম অর্থাৎ সেক্সুয়াল অফেন্সের ভিকটিমের যে স্টেটমেন্ট, মানে যেখানে সে বলে যে কিভাবে তার সাথে সেক্সুয়াল অফেন্স করা হয়েছে, তার স্টেটমেন্ট একজন ফিমেল অফিসার দ্বারা রেকর্ড করা হবে। এবং যখন তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে সেখানে সেই ভিকটিমের ফ্যামিলি মেম্বারকে অবশ্যই থাকতে হবে। এবং সেক্সুয়াল অফেন্সের ভিকটিমের যে মেডিকেল চেক আপ হয় তার রিপোর্টও 7 ডেজ অর্থাৎ 7 দিনের মধ্যে দিতে হবে। এর সাথে সাথে আপনারা সবাই দেখেছেন যে যখন ফেন্ডার সেকশন চলছিল পার্লামেন্টে, তখন এই 3টে আইনের উপর ব্যাপক ডিসকাশন চলছিল এবং তখন অমিত শাহ স্যার বলেছিলেন যে বিএনএস হোক বা বিএনএসএস বা বিএসএ, এই 3টি আইনের মধ্যে সবচেয়ে বড় যেটা ফোকাস হবে সেটা হচ্ছে মহিলা এবং বাচ্চাদের উপর, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা। ওখানে আপনি একটা কমপ্লিট চ্যাপ্টার পাবেন যেখানে হোল অ্যান্ড সোল কাকে ডেলিগেট করা হয়েছে, মহিলা এবং বাচ্চাদের। এবং অনেক অপরাধের ক্ষেত্রে ইমপ্রিজনমেন্টও বাড়ানো হয়েছে। শাস্তিকে আরও বেশি সিরিয়াস, হিনিয়াস এবং স্ট্রিক্ট বানানোর চেষ্টা করা হয়েছে, যাতে কি মহিলা এবং বাচ্চাদের সাথে যদি কোনো অপরাধ হয় তাহলে অপরাধকারীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। যেমন বাচ্চা কেনা বেচা, সেক্সুয়াল অফেন্স করা, গ্যাং রেপ করা, এই সমস্ত অফেন্সের ক্ষেত্রে পানিশমেন্টকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে সেকশন 69 অনেক বেশি ডিসপুটেড, অনেক বেশি বিবাদপূর্ণ সেকশন ভারতীয় ন্যায় সংহিতায়। কারণ এখানে এটা লিখে দেওয়া হয়েছে যে কোনো ছেলে কোনো মেয়েকে যদি বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে, নিজের আইডেন্টিটি লুকিয়ে যদি তার সাথে ফিজিক্যাল রিলেশন করে তাহলে সেখানে মেয়েটি ছেলেটার উপর কেস করতে পারবে এবং সেখানে ছেলেটার 10 বছরের শাস্তি হতে পারে। ইন্ডিয়াতে অনেক বেশি ডিবেট করছে ছেলেরা, তাদের বলছে যে এই সেকশন ভুল। যেমন ইন্ডিয়াতে মেয়েরা ডাউরি আইনে মিসইউজ করছে, সেকশন 49 ক্রুয়েলটির মিসইউজ করছে, ডোমেস্টিক ভায়োলেন্সের মিসইউজ করছে। তো ছেলেদের এটাই বক্তব্য যে এই সেকশনটারও মিসইউজ হবে এইরকমভাবে। যারা ভিকটিম তাদের ফ্রি ফার্স্ট এড এবং মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হবে। যেমন মহিলা ও বাচ্চাদের সাথে বিএনএস এর আন্ডারে যদি কোনো অপরাধ হয় তাহলে তাদের ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট এবং ফ্রি মেডিকেল এড প্রোভাইড করা হবে। এর সাথে সাথে এফআইআর এর কপির কথা বলা হয়েছে, যে অ্যাকিউজড আর যে ভিকটিম দুজনকেই এফআইআর এর কপি দিতে হবে, পুলিশ রিপোর্ট দিতে হবে, চার্জশিটের কপি দিতে হবে, স্টেটমেন্ট, কনফেশন সবের কপি দিতে হবে। যখন কোর্টে ক্রিমিনাল কেস চলবে তখন কেসে শুনানি চলাকালীন যেটা হয়, তারিখের পর তারিখ দিয়ে কেস ডিলে করা হয়। তো এবার থেকে কোর্টে তারিখের পর তারিখ আর দেওয়া যাবে না। তো এবার থেকে কোর্ট অ্যাডজার্নমেন্ট দিতেই পারবে না। ম্যাক্সিমাম 2টোর বেশি ক্রিমিনাল কেসে অ্যাডজার্নমেন্ট দেওয়া যাবে না। তো এর মানে কি হলো, টাইমলি ম্যানারে
কোর্টের ট্রায়াল কমপ্লিট করতে হবে। এরপর সবচেয়ে বড় সুবিধা যেটা দেখা যাবে সেটা হলো এফআইআর এর ক্ষেত্রে। এবার থেকে আপনি যদি এফআইআর লেখাতে যান তাহলে আপনাকে আর পুলিশ স্টেশনে যেতে হবে না। এবার থেকে আপনি ঘরে বসে অনলাইন মোডে এফআইআর ফাইল করতে পারবেন। এবার অনলাইনে এফআইআর ফাইল করার পর 3 দিনের মধ্যে আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর এর কপির উপর সাইন করে আসতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা এখানে বলা হয়েছে যে এফআইআর ফাইল করার জন্য এটা জরুরি নয় যে আপনি সেই থানাতেই যাবেন যার জুরিসডিকশনের আন্ডারে ক্রাইমটা হয়েছে। এবার থেকে আপনি যে কোনো থানাতে গিয়ে এফআইআর ফাইল করতে পারবেন। তারপর থানার পুলিশের ডিউটি কি যে পুলিশ স্টেশনের জুরিসডিকশনের আন্ডারে অপরাধ হয়েছে সেই অপরাধের কপি সেই পুলিশ স্টেশনে ফরওয়ার্ড করে দেওয়া। তো জিরো এফআইআর এর কনসেপ্ট এখানে ভালোভাবে ইনক্লুড করা হয়েছে। ইলেকট্রনিক সামান্স যখন আপনাকে পাঠানো হবে, ইলেকট্রনিক সামান্স মানে কি, এখন কি হয় আপনাকে যদি সামান পাঠিয়ে কোর্টে দেখানো হয় তাহলে কোর্ট কি করবে, ইলেকট্রনিক্যালি সামান্স পাঠাবে কোর্টে আসার জন্য। এরপর আসি ভিডিওগ্রাফিতে। ভারতীয় দেশে সেই সমস্ত অপরাধ যার শাস্তি ভারতীয় ন্যায় সংহিতায় 7 বছর বা তার বেশি, সেই সমস্ত অপরাধ মানে সিরিয়াস অপরাধের ক্ষেত্রে পুলিশকে ভিডিওগ্রাফি করতে হবে। মানে পুলিশ ক্রাইম সিনে পৌঁছাবে তো পুলিশকে প্রপার ভিডিওগ্রাফির থ্রু পুরো অপরাধের ভিডিও রেকর্ড করতে হবে। আগে কি হতো, যদি কোনো পার্সন পুলিশের দ্বারা অ্যারেস্ট হতো তাহলে সে শুধুমাত্র রিলেটিভ আর ফ্যামিলি মেম্বারসদের ইনফর্ম করতে পারতো। এখন থেকে কি হয়েছে, আপনি শুধুমাত্র ফ্যামিলি মেম্বার আর রিলেটিভ না, যে কোনো পার্সনকে আপনি ইনফর্ম করতে পারবেন। আপনার রাইট টু ইনফরমেশন যেটা আছে এখন সমস্ত মানুষের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আপনি যদি মনে করেন যে আপনার রিলেটিভ আর ফ্যামিলি মেম্বারকে ইনফর্ম না করে আপনার ফ্রেন্ডকে ইনফর্ম করবেন তো আপনি সেটা করতে পারেন। অ্যারেস্টের ডিটেল যে আছে সেটা পুলিশ থানায় লাগানো ম্যান্ডেটারি হয়ে গেছে এবং ফরেন্সিক এক্সপার্টের ভিজিট ম্যান্ডেটারি হয়ে গেছে। যেখানে যেখানে ক্রাইম হবে ফরেন্সিক এক্সপার্টকে সেখানে যেতে হবে এবং এভিডেন্স কালেক্ট করতে হবে। আমাদের দেশে যে ট্রান্সজেন্ডার কমিউনিটি আছে তাদের ক্ষেত্রেও একটা বড় চেঞ্জেস এসছে। যেমন আপনারা সবাই জানেন যে লারসা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেস হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট প্রথমবার বলেছিল যে মেল ফিমেল ছাড়াও ইন্ডিয়াতে থার্ড জেন্ডারও হয়, নোন অ্যাজ দ্যাট ট্রান্সজেন্ডার। তো বিএনএস ভারতীয় ন্যায় সংহিতাতে ট্রান্সজেন্ডার ওয়ার্ডটাকেও করা হয়েছে। এবার থেকে ইন্ডিয়াতে জেন্ডারও হবে 3 রকমের, দ্যাট ইজ মেল, ফিমেল অ্যান্ড ট্রান্সজেন্ডার। এর সাথে সাথে এমন অনেক অপরাধ আছে যেগুলি আগে ইন্ডিয়াতে অপরাধই ছিল না, কিন্তু এখন সেগুলিকে অপরাধ বানিয়ে দেওয়া হয়েছে প্রপার ওয়েতে। যেমন অর্গানাইজড ক্রাইম। অর্গানাইজড ক্রাইম মানে কি, যখন কোনো লোক একসাথে মিলে গ্যাং তৈরি করে অপরাধ করে তাকে বলা হয় অর্গানাইজড ক্রাইম। আইপিসিতে ছিল না, তবে বিএনএসে টেরোরিজমকে ডিফাইন করা হয়েছে। আপনারা সকলে জানেন যে সেডিশনকে ভেঙে চুরে মডিফাই করা হয়েছে। সেডিশন কি, আগে ছিল ভারত সরকারের বিরুদ্ধে যদি কোনো অপরাধ করা হতো তাকে বলা হতো সেডিশন। এখন কি হচ্ছে, ভারত দেশের বিরুদ্ধে যদি কোনো অপরাধ করা হয় তাহলে তাকে অফেন্স বলে মানা হবে বিএনএসের মধ্যে। তাহলে কি হলো, সেডিশন বাদ দিয়ে দেওয়া হয়নি, সেডিশনকে মিনিং চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেডিশনকে মডিফাই করা হয়েছে। এর সাথে মব লিঞ্চিংকে অপরাধ হিসাবে মানা হয়েছে। সেকশন 103 ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে মব লিঞ্চিং অ্যাড করা হয়েছে। মব লিঞ্চিং মানে কি, যখন কোনো ভিড় মিলে একটা মানুষকে মেরে ফেলে, 5 জন বা তার বেশি লোক, তাকে বলা হয় মব লিঞ্চিং। এটা একটা নতুন প্রভিশন। এর সাথে সাথে হয় স্ন্যাচিং। আপনারা ইন্ডিয়াতে এই ধরনের অনেক কেস দেখেছেন যেখানে দেখা যায় যে মেয়েরা হেঁটে যাচ্ছে এবং তার গলা থেকে হার ছিনিয়ে নেওয়া হলো, তারপর মহিলার পার্স ছিনিয়ে নেওয়া হলো। প্রথমে অর্থাৎ আইপিসিতে এটাকে চুরি বলেই মানা হতো। আইপিসি সেকশন 378 এর আন্ডারে থেফট পড়েছি। প্রথমে স্ন্যাচিং কোনো অপরাধ ছিল না, একে থেফটের আন্ডারেই কাউন্ট করা হতো সেকশন 378 এর আন্ডারে। এখন কি করা হয়, থেফটকে আলাদা রেখে স্ন্যাচিংকে অন্য আরেকটি অপরাধ হিসাবে গণ্য করা হয়। তো যদি বলপূর্বক জোর করে ছিনিয়ে নেওয়া হয় তাহলে সেটা স্ন্যাচিং। এর সাথে এভিডেন্স কালেকশনকে নিয়ে একটা বড় ধরনের জিনিস দেখা যাবে নিউ এভিডেন্স লয়ে। এভিডেন্স কালেকশন নিয়ে লোকেদের অনেক কমপ্লেন হতো কি পুলিশ এভিডেন্স প্ল্যান্ট করে দেয়। এই যেমন লোকেদের অনেক সময় বক্তব্য হতো যে এই ড্রাগসের প্যাকেটটা আমাদের ঘরে কিভাবে এলো, আমি তো জানি না, এটা চক্রান্ত, পুলিশ এভিডেন্স প্ল্যান্ট করেছে এক্সেট্রা। তো এই সমস্ত জিনিস আর হবে না, কারণ এভিডেন্স কালেকশনের যে প্রসেস হবে, যেমন কি হবে, পুলিশ যখন এভিডেন্স কালেক্ট করতে যাবে, এভিডেন্স খোঁজার জন্য যখন যাবে তখন পুলিশকে কি করতে হবে, পুরো ব্যাপারটার একটা ভিডিওগ্রাফি করতে হবে, যাতে এটা না হয় যে এভিডেন্সের সাথে কোনো রকম গোলযোগ করা হয়েছে বা এভিডেন্স প্ল্যান করা হয়।
মহিলাদের জন্য আরও একটা বড় সুখবর, যেটা এবার থেকে দেশে দেখা যাবে, পুলিশ এবার আপনার ঘরে আপনার জন্য অ্যাভেলেবেল হবে। এরকম মহিলা যাদের বয়স 60 বছরের বেশি এবং 15 বছরের কম, তারা যদি ডিসেবল হয় বা কোনো রকম রোগে ভোগে, তাহলে পুলিশ আপনার জন্য আপনার ঘরে আসবে, আপনার থেকে কমপ্লেন কালেক্ট করবে। আপনাকে তার জন্য পুলিশ স্টেশনে যাওয়ার কোনো দরকার নেই। সবচেয়ে বেশি বিতর্কিত ডিসপুটেড বিষয় যেটা বিএনএসএস এর মধ্যে আছে, সেটা হলো সিআরপিসিতে আগে পুলিশের 15 দিনের কাস্টাডি অ্যালাউ ছিল, তবে এখন বিএনএসএস এরা কি করেছে, আপনার কাস্টাডি বাড়িয়ে 90 দিন করে দেওয়া হয়েছে। সেকশন 187 যদি আপনি দেখেন তো দেখবেন পুলিশ কাস্টাডির ডিউরেশন এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। ট্রায়ালস এবং অ্যাবসেন্টিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যেটা ভারতে আনা হয়েছে সেই সমস্ত লোকেদের জন্য যারা ভারতে আসেই না। তো ভারত দেশে না আসার জন্য তাদের এগেনস্টে যে সমস্ত ক্রিমিনাল কেসেসগুলো চলছে, সেই সমস্ত কেসেসের বিচার করা যায় না, ট্রায়াল করা যায় না। তো ল বলছে এখন থেকে সেই সমস্ত লোকেদের ভারতে আসার দরকারই নেই। এবার থেকে আমরা কি করব, তার অ্যাবসেন্টেই ট্রায়াল চালাবো। যদি তাকে গিল্টি পাওয়া যায় তাহলে তাকে পানিশমেন্টও দেওয়া হবে। তো কোনো অপরাধী বা অ্যাকিউজ যদি কোর্টে না আসে, ট্রায়াল অ্যাটেন্ড না করে, তাহলে তার অ্যাবসেন্সে ট্রায়াল করানো হবে এবং তাকে যদি গিল্টি পাওয়া যায় পানিশমেন্টও দেওয়া হবে। তো কমিউনিটি সার্ভিস, যেটা আপনাদের বলেছিলাম ইন্ডিয়াতে একটা মেজর প্রবলেম। আপনারা দেখেন যে জেলের মধ্যে কয়েদি ভর্তি আছে, যার জন্য ওভার ক্রাউডিংয়ের যে প্রবলেম ইন্ডিয়াতে একটা মেজর প্রবলেম। তো এই প্রবলেমটাকে সরানোর জন্য কী করা হচ্ছে, যে সমস্ত ছোটো ছোটো অফেন্স, যেমন ধরুন 100 টাকা 200 টাকা বা 5000 টাকা চুরি করা বা আরও ধরনের কোনো ধরনের ছোটোখাটো অপরাধ, তো সেখানে কি করা হবে, জেল বা ফাইন কোনো কিছু না করে কমিউনিটি সার্ভিস করানো হবে। মানে কি, তাদের দিয়ে ধরুন গাছ লাগানো হবে, এসি লেখানো হবে, এই ধরনের আরও কিছু কাজ করানো হবে। ম্যারিটাল রেপের মধ্যে যে চেঞ্জেস আনা হয়েছে ওটা তো আপনারা সবাই জানেন। ম্যারিটাল রেপ মানে কি, আইপিসি সেকশন 375 আন্ডারে এক্সেপশন 2 কি বলতো, যে আপনার ওয়াইফ যদি 15 বছরের ঊর্ধ্বে হয় এবং হাজব্যান্ড তার সাথে ইন্টারকোর্স করে, তাহলে সেটাকে রেপ হিসেবে মানা হবে না। তারপর সুপ্রিম কোর্ট ইন্ডিপেন্ডেন্ট থট ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে বলেছিল 15 বছরের যে বয়সটা সেটাকে 18 বছর করা হলো। তবে এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টই বলেছিল 18 বছর হবে, তবে এখনও যদি আইপিসি খুলে দেখা হয় তাহলে দেখা যাবে যে সেটা 15 বছরই আছে। তো এখানে সরকারকে চেঞ্জেস করতে হতো। তো এবার থেকে যদি আপনি বিএনএসের আন্ডারে রেপের প্রভিশন দেখেন, তো তাহলে দেখতে পাবেন এখন এক্সেপশন 2-এ 18 বছর লেখা হয়েছে। আইপিসি সেকশন 377 যেটা হোমোসেক্সুয়ালিটিকে পানিশ করতো, সেটা পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। আনন্যাচারাল অফেন্সকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। অ্যাডাল্টারিও বিএনএসের মধ্যে আর দেখা যায় না। হিয়ারকি অফ কোর্টকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেটা সিআরপিসিতে ছিল মেট্রোপলিটন কোর্ট, সেটা এবার থেকে বদলে গেছে।